Water pollution means what? We know the process by which water quality is degraded, তাই না? এবং সেই জায়গা থেকে আমরা কন্টিনিউয়াসলি অ্যাপ ইউজ করছি ওয়াটারকে। তুই দেখতে পাস আমাদের অনেকের বাড়িতেই আমরা দেখি দিনের অনেকটা সময় মিউনিসিপ্যালিটির কল অনেক সময় দেখি যে খোলাই থাকে। বাট ট্রুলি তোরা বল, এই যে কলের যে জল সেটা আমরা এখানে এত ইজিলি পাচ্ছি, বা বিভিন্ন স্টেট গুলো সেখানে কিন্তু জল ভীষণ মহার্ঘ বস্তু, খুবই ভ্যালুয়েবল। এবং সেই জায়গায় কেন ভ্যালুয়েবল? তোরা আগের বছরে একটা ডেটা পেয়েছিলি যে ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু আজ থেকে 20 বছরের মধ্যে এই রকম কন্ডিশন আসছে। তার কারণ বিলো দা সয়েল যে ফ্রেশ ওয়াটার, যে ড্যামস গুলো রয়েছে, যে পুলস গুলো, ন্যাচারাল রিজার্ভার যেগুলো রয়েছে, তার কিন্তু ওয়াটার কোয়ালিটি যেটা সেটা কিন্তু ডিগ্রেড করছে, কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ান্টিটির রেসপেক্টে। সুতরাং আমি এখন মাটি থেকে সেই জলটা পাচ্ছি না। তাহলে এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে জলগুলো পাচ্ছি সেই জলগুলো বিভিন্ন রকম প্রসেস করে, গঙ্গার জলকে প্রসেস করে আমাদের বাড়িতে মিউনিসিপ্যালিটি পাঠাচ্ছে। এবার সেই জলটাকেও আমি মনের ইচ্ছা অনুযায়ী নষ্ট করলাম। তুই এবার এই গঙ্গার জল বা অন্য যে কোনো অ্যাকোয়াটিক সোর্স গুলোতে পুরো মিউনিসিপ্যালিটি ওয়েস্টকে ডাম্প করছিস, ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্স গুলোকে রিলিজ করছিস। সো আলটিমেটলি ওয়াটারের কোয়ালিটি কিন্তু ডে বাই ডে ডিটোরিয়েট করছে বাই দা হিউম্যান অ্যাক্টিভিটি। তাহলে এই যে হিউম্যান ইন্টারাকশন, ওয়াটারের কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি যে চেঞ্জটা করাচ্ছে, sum total is known as water pollution, and that's why এই water pollution কিন্তু আমাদের খুবই important aspect. See, we tend to believe that water can wash away everything, not taking cognizance of the fact that the water bodies are our lifeline as well as that of all other living organisms. So তারপরে যে স্টেটমেন্টটা দেয়, can you list what all we tend to try and wash away through our rivers and drains due to such activities of the humankind? The pond, lake, stream, estuary, oceans are becoming polluted in several parts of the world. Realizing the importance of maintaining the cleanliness of the water body, the Government of India has passed Water Prevention and Control of Pollution Act in the year of 1974. Mark that line. This is a very, very important line to safeguard our water resources. তাহলে এই যে লাইনটা থেকে একদম স্ট্রেট ওয়েতে কোয়েশ্চেন তোদের দিয়ে দেবে, ওয়াটার পলিউশন অ্যাক্ট কোন ইয়ারে এনাক্টেড হয়েছিল? 1974। সো এইবার এই যে ওয়াটার পলিউশন যখনই হচ্ছে, দেখ সেখানে তোরা বলছিস যে আমাদের এই ওয়াটার পলিউশনের জন্যই সেখানে বিভিন্ন রকম ওয়াটার পলিউটেন্টস আর রেসপন্সিবল। নাম্বার 1 আমরা বলছি ডোমেস্টিক সুয়েজ অ্যান্ড ওয়াটার পলিউটেন্টস, রাইট? ডোমেস্টিক সুয়েজ মানে এইমাত্র আমি তোদেরকে বলেছিলাম যে তোর বাড়ির ড্রেন সিস্টেম একটা বড় ড্রেনে গিয়ে মিট করে, তারপর সেই বড় ড্রেন গুলো আলটিমেটলি কোনো অ্যাকোয়াটিক রিসোর্সে গিয়ে সে পুরো মেটেরিয়ালটাকে রিলিজ করছে। তো এই জায়গা থেকে এই যে ডোমেস্টিক ওয়েস্ট মেটেরিয়াল, সিওয়েজ মেটেরিয়ালটা যখনই আমি ওই নদী গুলোতে ডিসচার্জ করব, ও তাহলে সেই পার্টিকুলার ওয়াটার সিস্টেমটার কোয়ালিটিকে ডিগ্রেড করে দেবে। and that shows the presence of different kind of impurities. বিভিন্ন রকম মেটেরিয়াল সেখানে আছে। see that chart. in water 99.9% যদি আমার টোটাল ওয়াটার থাকে তার মধ্যে 0.1% ইম্পিউরিটিস রয়েছে। তো এই 0.1% ইম্পিউরিটিস কে দেখ আমরা তিনটে টাইপে ডিভাইড করেছি। নাম্বার 1 সাসপেন্ডেড সলিড, লাইক সেখানে স্যান্ড, স্লিট, ক্লে materials are there. Number 2, there are some colloidal material like fecal material, bacteria, cloth and paper fibers. আমরা পুজোর সমস্ত জিনিস, এই যে সামনে এত যে হিউজ আমাদের গঙ্গাতে বিসর্জন ভাসান হানা টানা হবে, সব একদম গঙ্গার জলকে একদম দূষিত করে দেবে।
dissolved material, example nutrient. বিভিন্ন রকম এগ্রিকালচারাল ফিল্ড থেকে কিন্তু বিভিন্ন ফার্টিলাইজার্স গুলো জলে ধুয়ে এই ওয়াটার বডিতেই রিলিজ হয় এবং তার মধ্যে নিউট্রিয়েন্ট মেটেরিয়াল হিসাবে ওই যে ফার্টিলাইজার্স গুলোর কম্পোজিশন রয়েছে, নাইট্রেট থাকতে পারে, অ্যামোনিয়া থাকতে পারে, ফসফেট, সোডিয়াম অ্যান্ড ক্যালসিয়াম। তো আলটিমেটলি এই মেটেরিয়াল গুলো যখন আমার ওয়াটারে রিলিজ হচ্ছে, তার সাথে সাথে আমরা দেখতে পাবো কন্টিনিউয়াস রিলিজের জন্য এই 0.1% ইম্পিউরিটিসে কিন্তু আর সেই লিমিটটা বেঁধে থাকলো না। গ্র্যাজুয়ালি সেখানে ওয়াটার কোয়ালিটি ডিগ্রেড করে গেছে এবং তাই এই ওয়েস্ট ওয়াটারের যে কম্পোজিশন, এটাকে আমরা তার রেসপেক্টে জেনারেলি তিনটে টাইপে ডিভাইড করেছি। তো এবার দেখ, যে এই সিওয়েজ মেটেরিয়াল গুলো আমরা ওয়াটারে রিলিজ করেছি, আমি বলছিলাম যে ওয়াটারের কোয়ালিটি ডিগ্রেড করছে এবং ওয়াটারের কোয়ালিটি ডিগ্রেড করার সাথে সাথে ওখানে বিভিন্ন রকম মাইক্রোবস গুলো গ্রো করেছে। এন্ড সেই মাইক্রোবস গুলো গ্রো করার জন্য আমরা দেখতে পাবো সেই জলে দুটো টার্ম আমরা পাচ্ছি, বিওডি এন্ড সিওডি, রাইট? বিওডি ইজ দ্য বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, রাইট? বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। হোয়াট ডাজ ইট মিন? এই যে মাইক্রোবস গুলো তারা যখন জলে রয়েছে তখন তাদের যে ভ্যালু, তারা তো রেসপিরেশন করবে এবং তাদেরও একটা অক্সিজেন রিকোয়ারমেন্ট রয়েছে। তার ফলে ওরা ওই অক্সিজেনটা কোথা থেকে নিচ্ছে? জলের মধ্যে যে ডিজলভড অক্সিজেন সেটাকে ইউটিলাইজ করলো এবং তার সাথে সাথে জলের অক্সিজেন লেভেল যেটা সেটা কমে যাবে। তাহলে এই যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, we can say it is the measure of oxygen required by the aerobic decomposers, তাই না? যারা অ্যারোবিক ডিকম্পোজার ছিল তারা যে অ্যামাউন্টের অক্সিজেনকে ক্লেম করছে তাদের রেসপিরেটরি প্রসেসকে রান করানোর জন্য, তার মাধ্যমেই আমরা বিওডি কে মেজার করি এবং সেই কারণে এই বিওডি তিনটে ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা পলিউশন লেভেলকে পয়েন্ট আউট করি। বিওডি কে যখন মেজার করা হচ্ছে, তোদের বইগুলোতে একটুখানি লিখে রাখ, দুটো কলাম করে নে। ওই যে যেখানে তোদের পেজ নাম্বার 274 এ ওই ডায়াগ্রামটা আছে ওখানে একটুখানি লিখে রাখ দুটো কলাম, পলিউশন এন্ড বিওডি এমজি পার লিটার, রাইট? যদি আমার 1500 BOD value হয়, that indicates low pollution level. Is it clear? Again, যদি আমার BOD এর value 1500 থেকে 4000 হয়, তাহলে সেটা ইন্ডিকেট করে মিডিয়াম পলিউশন লেভেলকে। 1500 থেকে 4000 ওই বইতে লেখ, খাতায় না লিখে বইতে লেখ, রাইট? কিন্তু যদি 4000 এর বেশি হয় বিওডি লেভেল, তার মানে that denotes high polluted water. Clear? High polluted water. So তার মানে আমি এইখানে এই বিওডির ভ্যালু আমাদের কোয়েশ্চেন পেপারে দিয়ে দেবে এবং সেখান থেকে তোদেরকে জানতে চাইবে যে এটার ওয়াটার পলিউশনের রেসপেক্টে কোয়ালিটিটা কি, লো পলিউটেড অর মিডিয়াম পলিউটেড অর হাইলি পলিউটেড, রাইট? এইবার দেখ, আমি এইমাত্র তোদেরকে বলেছিলাম যে বিওডি তে ওই মাইক্রোবস গুলো জলেতে যে অক্সিজেনটা ডিজলভ রয়েছে তাকে ইউটিলাইজ করেছিল অ্যারোবিক রেসপিরেশনের জন্য। তো তাহলে এখান থেকে ন্যাচারালি আমাদের একটা কোয়েশ্চেন চলেই আসতে পারে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিও, ডিজলভড অক্সিজেন, তাই না? যেটা নর্মাল ভ্যালু, আমরা কি জানি সেই নর্মাল ভ্যালুটা কি? প্লিজ রাইট ডাউন। Water having DO, dissolved oxygen value, below 8 milligram per liter, mg per liter, is considered as water having DO value below 8 mg per L, considered as polluted, right?
বা যে সমস্ত জলে এই ডিওর পরিমাণ বেশি, দ্যাট ইজ আমি ধর বলছি বিলো 4 mg per L, তার মানে সেই জলটা হয়ে গেল হাইলি পলিউটেড ওয়াটার। থাকার কথা এটা 8 এর থেকেও যদি কমে যায় এবং সেই কমে গিয়ে যদি ও 4 এরও নিচে চলে যায়, তখন সেটাকেই তোরা বলে দিবি হাইলি পলিউটেড ওয়াটার। তাহলে এখানে দুটো এই স্টেটমেন্টের রেসপেক্টে কিন্তু আমাদের কোয়েশ্চেন দিতে পারে। হ্যাঁ, অ্যাকচুয়ালি নর্মাল লেভেলটা ধরা হয় 10 থেকে 8, ঠিক আছে? 8 এর কম নামলো মানেই জলটা আস্তে আস্তে পলিউটেড হচ্ছে, 8 এর থেকে আরো নামলো মানে জলের আরো পলিউশন লেভেল, আর যখন বিলো 4 তখন হাইলি পলিউটেড ওয়াটার। তার কারণ তোর এই যে মাইক্রো অর্গানিজমস এর রিকোয়ারমেন্ট তো বাড়ছে অবশ্যই। তোর যদি 1 লিটার জলে ধর ডিজলভড অক্সিজেন রয়েছে 8 mg per L এবং সেখানে 100টা মাইক্রো অর্গানিজমস, এবার এরা যখন মাইক্রো অর্গানিজমস গুলো এই অক্সিজেনটাকে রিসিভ করছে ফর অ্যারোবিক রেসপিরেশন, তার সাথে সাথে CO2 রিলিজ করছে, অনেক বেশি CO2 রিলিজ হবে। বা সেই তুলনায় যদি তোর অক্সিজেন ও ডিজলভ করতে না পারে জলে নেচার, তাহলে আস্তে আস্তে কি হবে, ডিও ভ্যালু কমবে। ডিও ভ্যালু কমে যাওয়া মানে কি, ওই মাইক্রোবস গুলো ওদের অক্সিজেনের রিকোয়ারমেন্টটা তো বাড়বে, তাই বিওটি ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে পলিউশন লেভেলটাকে ইন্ডিকেট করা, রাইট? তো তাহলে এই জায়গা থেকে দেখ আমরা এই দুটো ডেটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবো, রাইট? তো এবার দেখ ফিগার ওই তোদের পেজ নাম্বার 275, figure 16.3 shows some of the changes that one may notice following discharge of sewage into a river. Microorganisms involved in the biodegradation of the organic matter in the receiving water body consume lot of oxygen, and as a result there is a sharp decline in the dissolved oxygen downstream, as I said, from the point of sewage discharge, and this causes mortality of fish and other aquatic creatures. তখন মাইক্রোবস রাই তো বেশি ইউটিলাইজ করে নিয়েছে, সুতরাং আদার্স যে অন্যান্য যে অ্যাকোয়াটিক অর্গানিজমস গুলো ছিল তারা তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে না পারলে তুই দেখতে পাবি হঠাৎ করে কোনো একটা পুকুরে ভোরবেলার দিকে মাছ মরে ভেসে উঠছে, ঠিক আছে? কেন ভেসে ওঠে ভোরবেলার দিকে? তার কারণ ডিউরিং দ্য নাইট এই অক্সিজেন ইনটেকটা মাইক্রোবস এর অনেক বেশি থাকে, তাহলে তার রেসপেক্টে CO2 লেভেল অনেক বেশি। জলে CO2 যখন হাই, তাহলে অন্যান্য অ্যাকোয়াটিক অর্গানিজমসরা অক্সিজেন না পাওয়ার জন্য থ্রুআউট দ্য নাইট এই ভোরবেলা থেকে মরে যায়। আর দিনের বেলাতে যখন লাইট ইন্টেন্সিটি বেশি, টেম্পারেচার যখন বেশি, অক্সিজেন ডিজলভ হওয়ার রেটও বেশি থাকে। তার কারণ ফটোসিনথেসিস হচ্ছে, এনভায়রনমেন্টে আমার অক্সিজেন রিলিজ হলো, সেই অক্সিজেনের তো কিছুটা অ্যামাউন্ট ওয়াটারেও ডিজলভ হবে অ্যাকোয়াটিক বডিগুলো, অ্যাকোয়াটিক যে প্ল্যান্টস গুলো তাদের মাধ্যমে। ব্যাপারটা বুঝতে পেরেছিস তো সবাই? সুতরাং এই জিনিসটা যেন মনে থাকে আমার। ওকে, so presence of large amount of nutrient in water also causes excess growth of plankton, free floating algae called algal bloom, which imparts a distinct color to the water bodies. Algal bloom causes deterioration of water quality and fish mortality. Some bloom forming algae are extremely toxic to human beings and animals, ঠিক আছে? এবং এই জায়গা থেকে তাই তোদের মনে রাখতে হবে একটার নাম, দেখ তোদের পরে নিচের দিকেই আছে আইকর্নিয়া ক্রাসিপস, পেয়েছিস? এই আইকর্নিয়াকে আমরা বলে থাকি টেরর অফ বেঙ্গল। বেশিরভাগ অ্যাকোয়াটিক সিস্টেমে এরা যেই মাত্র গ্রো করলো সেখানেই এই অ্যালগাল ব্লুম তৈরি করে দেবে, আলটিমেটলি জলের কন্ডিশন ডিটোরিয়েট করবে, রাইট? তো তাহলে তার পরের পাতাতেই আছে টেরর অফ বেঙ্গল। They grow abundantly in the eutrophic water bodies and lead to imbalance in the ecosystem dynamic of the water body. So sewage
from our home as well as from hospitals are likely to contain many undesirable pathogenic microbes এবং সেই মাইক্রোবস গুলো যখন জলে থাকছে সেখানে তারা মাল্টিপ্লাই করলো এবং সেই কন্টামিনেটেড ওয়াটার যদি আমি ইনটেক করি তাহলে ওদের মাধ্যমে যে ডিজিজ গুলো হয় সেগুলো ইজিলি আমাদের মধ্যে গ্রো করবে। এই কারণেই ডিসেন্ট্রি বল, টাইফয়েড বল, দিস আর ওয়াটার পলিউটেড, ওয়াটার কন্টামিনেটেড ডিসঅর্ডার, তাই না? তো ঠিক তার পরের লাইনেই দেখে নে, and its disposal into water without proper treatment may cause outbreak of serious disease such as dysentery, typhoid, jaundice, cholera. Unlike domestic sewage, wastewater from industry like petroleum, paper manufacturing, metal extraction and processing, chemical manufacturing often contain toxic substance. Notably, heavy metals defined as the element with density, দেখতে পাচ্ছ ডেনসিটিটা কার্বার ক্ষেত্রে মার্কিউরি, ক্যাডমিয়াম, কপার, lead, এদের এই ডেনসিটি রিচ করা মানেই সেই জায়গা থেকে ও ওয়াটারকে পলিউটেড করবে। সুতরাং এই যে ডেটাটা, দিস ডেটা ইজ এগেন ইম্পর্টেন্ট, রাইট? এইবার দেখ, সেকেন্ড আমাদের মেটেরিয়াল হিসাবে আমরা রাখছি ডিফারেন্ট কাইন্ড অফ ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্ট। এটা নিয়ে আমার বলার কিছু নেই, তোরা জানিস বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলো তাদের ডিসচার্জ এই মেটেরিয়ালটাকে ডিরেক্টলি রিলিজ করে দিচ্ছে এই সমস্ত লেক, রিভার এইগুলো। এবং কিছু কিছু যে থার্মাল যে ইন্ডাস্ট্রিজ গুলো রয়েছে সেখানে পুরো গরম জল, ওদের ইন্ডাস্ট্রির যে গরম জল সেটাকেও ডিরেক্টলি ওরা নদীতে রিলিজ করছে এবং এর ফলে that leads to a sudden change of temperature level of the water that leads to the death of the aquatic organisms. তাহলে ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্ট গুলো ভীষণই ক্ষতিকারক। এগেন দেখ, আমরা আমাদের বিভিন্ন এগ্রিকালচারাল ফিল্ড গুলোতে ওই ইনসেক্টিসাইড, পেস্টিসাইড এইগুলোকে ব্যবহার করছি, and these are also very very harmful because that leads to biomagnification. What is biomagnification? মানে যে সাবস্টেন্স গুলো প্রত্যেকটা ট্রফিক লেভেলে তাদের টক্সিসিটি লেভেলকে ইনক্রিজ করায়, তখন সেই ফেনোমেননটাকে আমরা বলেছিলাম বায়োম্যাগনিফিকেশন। See your NCERT page 16.5 যে ডায়াগ্রাম, 276 পেজের যে ডায়াগ্রামটা দেখ, যখন তোর বিভিন্ন এগ্রিকালচারাল ফিল্ড ওই ইনসেক্টিসাইড বা পেস্টিসাইডকে রিলিজ করছে, সেটা ওয়াটারে এসে পড়লো এবং আপাতত এখানে একটা ওয়াটারের ভ্যালু দেয়, ডিডিটির ভ্যালু 0.003, রাইট? এইবার এই ওয়াটারের মধ্যে থেকে যখন জু প্ল্যাঙ্কটনদের বডিতে এই ডিডিটি এন্ট্রি নিচ্ছে, তার তার ভ্যালু ইনক্রিজ করে গেছে 0.04 ppm। এই ওয়াটার এই জু প্ল্যাঙ্কটন গুলোকে ফুড হিসেবে ইনটেক করছে স্মল ফিশ, তার বডিতে ডিডিটি টক্সিক লেভেল আরো বেড়ে গেল এবং সেখানে তোরা নিশ্চয়ই দেখতে পাচ্ছিস দ্যাট কাম 0.5 ppm। এইবার স্মল ফিশকে ফুড হিসেবে ইনটেক করেছে লার্জ ফিশ এবং সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছিস ডিডিটি ভ্যালু 2 ppm। আর এই ফিশ গুলোকেই যখন বিভিন্ন রকম ফিশ ইটিং বার্ডস গুলো ইনটেক করছে, সি দা ভ্যালু 2 থেকে 25 ppm কিন্তু হয়ে গেছে। তো তার মানে তোর ট্রফিক লেভেলে প্রত্যেকটা লেয়ারে টক্সিসিটি ইনক্রিজ করেছে, and that is called biomagnification. And please remember that this biomagnification causes dangerous effect in the shell formation of the egg of birds. Birds এর যে শেল গুলো, ডিমের যে খোলকগুলো এত পাতলা হয়ে যাচ্ছে, সুতরাং তার ফলে খুব তাড়াতাড়ি ডিমগুলো ফেটে যায়। তাহলে একটা সার্টেন টাইমের পর আমরা এই কারণে দেখতে পেলাম প্রচুর ফিশ ইটিং বার্ডস এর নিউ প্রোজেনি ফর্মেশন ভেরি ভেরি স্লো হয়ে যায়। তার কারণে ডিম ফুটে তো আর বেবি ফর্মেশনই হচ্ছে না, তার আগেই ভেঙে যাচ্ছে ডিমগুলো, রাইট? তো তাহলে এই জায়গা থেকে দেখ ওই প্যারাটারি লাস্ট লাইনটা, through magnification high concentration of DDT disturb calcium metabolism in bird.
that causes thinning of the eggshell and their premature breaking, eventually causing decline in the bird population. আমি অলরেডি বলেছিলাম তোদের। সুতরাং এই যে ইম্প্যাক্টটা বায়োম্যাগনিফিকেশন, এটা কিন্তু খুব ভাইটাল একটা কোয়েশ্চেন। এন্ড প্লিজ রিমেম্বার দিস ডেটা। এই ফ্লো চার্টটাতে তোদেরকে যে কোনো একটা কি দুটো লেয়ারে ডেটাটা অফ করে দেবে, ঠিক আছে? সুতরাং এই ডেটাটা কিন্তু মনে রাখতে হবে। ওয়াটার, হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো খাচ্ছে এবং তার সাথে র্যাপিডলি ইনক্রিজ হয় টক্সিক লেভেল প্রেশার। এই যে ওরা তো একটা মাছ তো আর খাচ্ছে না, দিনের পর দিন অনেকগুলো মাছ খেতে খেতে ওদের টক্সিসিটি লেভেলটা র্যাপিডলি ইনক্রিজ করছে। এই কারণেই জাস্ট আমি অ্যাপার্ট ফ্রম দিস পার্ট আমরা ডিনোফ্ল্যাজিলেটস এর ক্ষেত্রেও কিন্তু বলেছিলাম দ্যাট কজেস অলসো বায়োম্যাগনিফিকেশন। ডিনোফ্ল্যাজিলেটস কে ফুড হিসাবে ইনটেক করছে ক্র্যাবস, বিভিন্ন রকম ক্র্যাবস, প্রন, এরা ডিনোফ্ল্যাজিলেট কে ফুড হিসাবে ইনটেক করে। এইবার ওয়াটারে রয়েছে, ওয়াটার থেকে ডিনোফ্ল্যাজিলেটস এ গেল, ডিনোফ্ল্যাজিলেটস থেকে ক্র্যাব, প্রন এদের মধ্যে গেল। এবার এই ক্র্যাব, প্রন, এই সি ফুড গুলো তুই যদি রেগুলার বেসিসে ইনটেক করিস তাহলে তোর বডিতে সেই টক্সিক লেভেল গ্রো করবে। এন্ড দ্য ডেঞ্জারাস এফেক্ট, দিনের পর দিন তুই যদি এরকম সি ফুড খাস, সি ফুডের অবশ্যই গুড ভাইবস রয়েছে, বাট দিনের পর দিন তুই যদি খাস বায়োম্যাগনিফিকেশনের জন্য সামটাইম ইট কজেস প্যারালাইসিস অলসো। সুতরাং চিংড়ি মাছ যতই ভালো লাগুক না কেন, সামুদ্রিক চিংড়ি খেতে পারবে না বেশি, ঠিক? ওকে, সো বায়োম্যাগনিফিকেশন পার্ট ইজ ক্লিয়ার, আই হোপ। এরপরে দেখ চলে আসছে ইউট্রফিকেশন। ইউট্রফিকেশন কাকে বলবি? ইউট্রফিকেশন মানে যে প্রসেসে আমাদের এই কোন একটা অ্যাকোয়াটিক সিস্টেমে হিউজ অ্যামাউন্টে অ্যালগি বা বিভিন্ন আদার প্লান্ট বা অ্যানিমালস গুলো এক্সেসিভ গ্রোথ শো করবে। স্পেসিফিক্যালি আমরা দেখতে পাই অ্যালগাল গ্রোথ ম্যাসিভ হতে থাকে, এবং এই অ্যালগাল গ্রোথ এত ম্যাসিভ হয় যে ও ওয়াটারের যে আপার লেয়ার, আপার যে স্ট্রেটাটা তাকে পুরো কভার করে রাখে। তো ওটা যদি এখন কভার করে রাখে তাহলে দেখ এনভায়রনমেন্টের সাথে ওয়াটারের যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা সেটা হবে না। তো এই জায়গা থেকে ও একটা ক্লোজ সিস্টেম তৈরি করবে ফর দ্যাট দ্য লোয়ার স্ট্রাটা, তাই না? আপার লেয়ারের নিচের দিকটাতে যে অর্গানিজমস গুলো রয়েছে তাহলে তারা ওই গ্যাসিয়াস এক্সচেঞ্জে পার্টিসিপেট করতে পারলো না, এবং একটা সার্টেন টাইমে CO2 লেভেল এতটাই ইনক্রিজ করবে যে তারা আর সার্ভাইভই করতে পারবে, ঠিক আছে? তো এই ফেনোমেনাটাকে তোরা বলেছিলিস ইউট্রফিকেশন, বাট প্লিজ রিমেম্বার this eutrophication is of two types: natural eutrophication and accelerated eutrophication. Natural eutrophication মানে আজকে ধর if all the conditions are favorable, কোন একটা অ্যালগি কোন একটা অ্যাকোয়াটিক সিস্টেমে ম্যাসিভলি গ্রো করেছে, ম্যাসিভ গ্রোথ শো করেছে, এবং তার ফলে যে ইউট্রফিকেশনটা সেটাতে তোর আমার কারোর কিন্তু রোল নেই, তাকে তুই বলবি ন্যাচারাল ইউট্রফিকেশন। বা অ্যাক্সিলারেটেড ইউট্রফিকেশন কাকে বলবি? তা এই যে বিভিন্ন রকম কেমিক্যাল ফার্টিলাইজার্স গুলো এগ্রিকালচারাল ফিল্ড থেকে ধুয়ে এই অ্যাকোয়াটিক সিস্টেমে যখন পড়ছে তাহলে সেই জলে নিউট্রিয়েন্ট মিডিয়াম বেশি, তাহলে সেই হাইলি নিউট্রিয়েন্ট কন্টেনিং ওয়াটারে প্ল্যান্টের গ্রোথ বেশি হবে, অ্যালগাল গ্রোথ তখন বেশি হলো, এবং সেম স্টোরি। তাহলে এই ঘটনাটাতে তোর আমারই হাত আছে, তাই তুই একে বললি অ্যাক্সিলারেটেড ইউট্রফিকেশন। এবং স্পেসিফিক্যালি এখানে আমরা দেখতে পাই যে এগ্রিকালচারাল ফিল্ড গুলোতে আমরা নাইট্রেট অ্যাজ ওয়েল অ্যাজ ফসফেটকে ফার্টিলাইজার হিসেবে বেশি ব্যবহার করি, সেই রিলেটেড যে অ্যাকোয়াটিক সিস্টেম গুলোতে এই টাইপের ইউট্রফিকেশন গুলো গ্রো করে, রাইট? তো এই কারণেই দেখ তোদের এনসিইআরটি তেও কালচারাল অর অ্যাক্সিলারেটেড ইউট্রফিকেশন পার্ট বলেই দেওয়া আছে, ঠিক আছে? প্রথমটা হচ্ছে ন্যাচারাল ইউট্রফিকেশন ইজ দ্য ন্যাচারাল এজিং অফ লেক বাই দ্য নিউট্রিয়েন্ট এনরিচমেন্ট অফ ইটস ওয়াটার। একদম প্রথম ওয়ার্ডটাতেই তোরা পেয়ে গেলি, রাইট? এন্ড এরপর দেখ আমাদের আছে এই ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্টের ইন্টিগ্রেটেড স্টাডি, কেস স্টাডি, রাইট? এবং সেই ক্ষেত্রে
তুই এই ওয়াটার পলিউশনকে তোকে কন্ট্রোল করতে হবে এবং এটার আন্ডারে একটা টার্ম খুব ভালো করে করবি, ফোম। প্রথমত আমরা চেষ্টা করব যে এই ইন্ডাস্ট্রি গুলো যেন ডিরেক্টলি রিলিজ না করে তাদের ইনফ্লুয়েন্সকে, মিউনিসিপ্যালিটি ওয়েস্টকে যেন প্রসেসিং করেই এই ওয়াটার বডিজ যেন রিলিজ করা হয়, এইগুলো আমাদের এজেন্ডা নেওয়া হয়েছে, বাট আলটিমেটলি কোনো এজেন্ডাই অ্যাপ্লিকেবল নয়। এবং সেই কারণেই দেখ তোদের ফর্মটা ওই কেস স্টাডি 277 পেজের সেকেন্ড প্যারাগ্রাফটা, the marsh also constitute a sanctuary with a high level of biodiversity in the form of fish, animals, birds that now reside there. A citizen group called Friends of the Arctic Marsh are responsible for the upkeep and safeguarding of this wonderful project. So please mark that form down. So the full form ta jante chai as well as ei form er objective ki seta toder kache jante chai. So all this time we have assumed that removal of waste requires water, that is creation of sewage. But what if water is not necessary to dispose of human waste like excreta? Can you imagine the amount of water that one can save if one didn't have to flush the toilet? Well, it is already a reality, and ecological sanitation is a sustainable system for handling human excreta. Eco toilet, এই যে টার্মটা, এটাও কিন্তু এই ইকো টয়লেট আমাদের ইন্ডিয়াতে সব থেকে প্রথম কোথায় ইন্ট্রোডিউস হয়েছিল জানিস? কেরালা। ঠিক আছে, লিখে রাখ বইতে, তোদের নিচেও রয়েছে লাইনটাতে দেখ। This is a practical, hygienic, efficient and cost-effective solution to human waste disposal. The key point to note here is that with this composting method, human excreta can be recycled into a resource that is used as a natural fertilizer, which reduces the need for chemical fertilizer. তাহলে chemical fertilizer আর আমরা ব্যবহার করব না, and they are called eco sand toilet in the many area of Kerala and Sri Lanka. ঠিক আছে? So this is all about the water pollution related information. I hope it is clear to all of you. So পরের দিনের ক্লাসে কিন্তু আমাদের এখনই কিন্তু পড়া শেষ হয়, ঠিক আছে? তো পরের দিনের ক্লাসে কিন্তু এই ওয়াটার পলিউশন পার্টটাও আমাদের করে রাখতে হবে, মানে ঠিক আছে? আমি যেটা বললাম সবার নিশ্চয়ই বুঝতে পেরেছিস, কোনো অসুবিধা হয়নি?